আচ্ছা বলো, কত নম্বর পর্যন্ত করেছিলাম জানো? 45 হয়ে গেছে, তাই তো? শোনা যাচ্ছে তো? হ্যাঁ। বেশ, তাহলে আমরা 45 করে নিয়েছি, এরপরে 46 থেকে কন্টিনিউ হবে। কোশ্চেন নাম্বার 46। কোশ্চেন নাম্বার 46 এ কি বলেছে দেখো, যে দুটি পাত্রে দুধ ও জলের মিশ্রণের। দাদা রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে, আমি বসিয়ে দিয়েছি রেকর্ডিং এ। ঠিক আছে। হ্যাঁ, রেকর্ডিং আছে। কি বলেছে দেখো, যে দুটি পাত্রে দুধ ও জলের মিশ্রণে দুধের পরিমাণ যথাক্রমে 20% ও 40%। পাত্র দুটি থেকে পাত্র দুটি থেকে মিশ্রণ নিয়ে একটি গ্লাসের 2 অংশ এবং অন্য গ্লাসের হচ্ছে গিয়ে 3 অংশ ভর্তি করা হলো। গ্লাসে দুধের ভাগ কত হবে? নতুন একটা পাত্রে আবার একটা থেকে 2 অংশ নেওয়া হচ্ছে, একটা থেকে 3 অংশ নেওয়া হচ্ছে। একটা হচ্ছে 20% মানে 1 এর 5, আর একটা হচ্ছে গিয়ে তোমার 40% মানে হচ্ছে গিয়ে 2/5। এবার কি বলেছে দেখো, দুধ ও জলের মিশ্রণ বলেছে। দুধ ও জলের মিশ্রণ আছে, তাহলে একদিকে মিল্ক লিখলাম, একদিকে লিখলাম ওয়াটার। তাহলে প্রথম পাত্রে দেখে নাও, দুধের পরিমাণ আমাকে বলেছে 20%, তার মানে 5 ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে গিয়ে মিল্ক, তাহলে বাকি 4 ভাগ হচ্ছে ওয়াটার। দ্বিতীয় ক্ষেত্রে 40% তোমার কি আছে? মিল্ক আছে। 40%, তার মানে আমি কি বলবো, 5 ভাগের মধ্যে 2 ভাগ হচ্ছে মিল্ক, তাহলে 3 ভাগ কি হয়ে গেল? 3 ভাগ হয়ে গেল তোমার ওয়াটার। এটা মিল্কের পরিমাণ। আর নিচেরটা হচ্ছে টোটাল। টোটাল মানে হচ্ছে মিল্ক প্লাস ওয়াটার। মিল্ক প্লাস ওয়াটার। মিনিট ওয়েট করো। তাহলে এবার কি বলেছে দেখো, এবার আমাকে যেটা বলেছে যে পাত্র দুটি থেকে মিশ্রণ নিয়ে একটি গ্লাসের 2 অংশ এবং 3 অংশ, পাত্র দুটি থেকে মিশ্রণ নিয়ে একটি গ্লাসের 2 অংশ 3 অংশ ভর্তি করা হলো। আচ্ছা, তার মানে এখানে যথাক্রমে এটা বলতে হতো, একটা পাত্রের আমি 2 অংশ নিচ্ছি আর অন্য একটা পাত্রের আমি 3 অংশ নিচ্ছি, দিয়ে একটা গ্লাস আমি ভর্তি করলাম। তাহলে প্রথম পাত্র থেকে দেখো, আমি যদি 2 লিটারের কথা বলি, ধরে নাও যে 1 লিটার দুধে যদি 1:4 অনুপাতে তোমার মিল্ক আর ওয়াটার থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি যদি 2 লিটার নাও, তাহলে 2 লিটারে কি হয়ে যাবে? পরিমাণটা ডবল হয়ে যাবে। তার মানে 2 অংশে কি হয়ে যাবে? পরিমাণটা ডবল হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম পাত্রে চলে গেল, ফার্স্ট। সেকেন্ডটায় কি হচ্ছে, কি অনুপাতে আছে? সেটা হচ্ছে গিয়ে এই অনুপাতে আছে, 2:3। কিন্তু এখানে আমি কি করেছি, 3 অংশ মানে 3 লিটার ধরে নিলাম। ধরে নিলাম যে 1 লিটারে যদি এরকম 2:3 থাকে, তাহলে 3 লিটারে কতটা থাকবে? এত গুণ করে থাকবে। তাহলে আমাকে বলেছে গ্লাসে তাহলে দুধের ভাগ কত হবে? নতুন গ্লাসে তাহলে দুধের ভাগ কত হবে? তাহলে মিল্কের পরিমাণটা আমি হিসাব করে নিচ্ছি। 2 আর এদিকে 5, 2 আর 6 মানে 8 অংশ হয়ে গেল। আর এদিকে কত হচ্ছে? 4 2 8, 8 আর এদিকে 9 16। তাহলে টোটাল কোয়ান্টিটি দাঁড়ালো কত? টোটাল কোয়ান্টিটি হচ্ছে 25, 25। 25 এর মধ্যে মিল্ক কত আছে? 8। তাহলে পার্সেন্টেজ বের করতে হবে। 25 দিয়ে গুণ করে দাও, 25 4 100, 4 32, 32%। এইভাবে করা যায়, এইভাবে একটা করা যায়। আরেকটা হচ্ছে গিয়ে, আরেকটা পদ্ধতিতে তুমি করতে পারবে, এইভাবে বেশি সুবিধা হয়ে যাবে। অ্যালিগেশন দিয়ে যদি করি, তাহলে এরকম ভাবে করতে পারবো। আরেকটা মেথড আছে দেখো, সেটা হচ্ছে গিয়ে, দেখি এরকম ভাবে হয় কি। 20% একটাতে আছে, করা যাবে। আরেকটা আছে 40%। বলছে পাত্র দুটি থেকে মিশ্রণ নিয়ে একটি গ্লাসের 2 অংশ 3 অংশ ভর্তি করা হলো। তাহলে বলেছে গ্লাসে দুধের ভাগ কত হবে? বেশ, তাহলে আমি x ধরে নিলাম। x ধরে নিয়ে আমি কি করব, এটা যে অনুপাতে নিয়েছি 2:3 অনুপাতে, প্রথমটা থেকে ধরো 2 ইউনিট তুলেছি আর পরেরটা থেকে আমি 3 ইউনিট তুলেছি। তাহলে এবার আমাকে অ্যালিগেট করতে হবে। অ্যালিগেট করে এই রেশিওটা আসবে। তার মানে কত হচ্ছে? 20 মাইনাস x, আর এটা হচ্ছে x মাইনাস 40। পার্সেন্টেজ ভুলে যাও। তাহলে আমরা যদি অনুপাত করি, তাহলে কি হয়ে যাবে? x minus 40 divided by 20 minus x, 2/3।
কোন যদি গুণ করি তাহলে কি হবে 3x minus 120 40 minus 2x এক পাশে এলে কি আসবে 5x 120 আর 40 কত হচ্ছে কি 160 x সমান হচ্ছে কি 5 3 15 5 10 32%। বলো কে কোনো কিছু বলবে? ল্যাঙ্গুয়েজটা একটু অন্যরকম অগোছালো হয়ে আছে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট মেথড, এটা হচ্ছে সেকেন্ড মেথড। বলো বোঝা গেল কিনা? প্রথম পাত্র থেকে 2 অংশ নিচ্ছি, দ্বিতীয় পাত্র থেকে 3 অংশ নিচ্ছি, আর মাঝখানে যেটা হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে সেটা আমরা x ধরে নিলাম, যে অ্যালিগেট করে আমরা করলাম, বা ডিরেক্টলিও তুমি করতে পারো। x তোমাকে তাহলে অ্যাজুম করতে হবে যে কোনটা হতে পারে। তাহলে চারটা ভ্যালু তোমাকে বসিয়ে বসে দেখতে হবে যে কোনটার ক্ষেত্রে তোমার ভ্যালু কত আসছে, 4:2:3 অ্যান্সার আসছে। বলো আলিয়া বনানি, বুঝতে পারলে? হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা, আলিয়া একটা কোশ্চেন দিয়েছিলে মনে হচ্ছে না? অ্যালিগেশনের একটা প্রবলেম দিয়েছিলে তুমি মনে হয়। হ্যাঁ, ওটা ওটা আর পারিনি। আচ্ছা দাঁড়াও আমি দেখে নিচ্ছি 1 মিনিট। ঠিক আছে, আমি এটা বলে দিচ্ছি, দেখি। একটা কোশ্চেন বলেছে যে 1972 সালে একটি গ্রামের জনসংখ্যা 2000 জন ছিল। 1982 সালে 10% বৃদ্ধি পায় এবং মহিলার শতাংশ পুরুষের সংখ্যা 1982 সালে কি হলো, 10% যেটা পুরুষের সংখ্যা বৃদ্ধি পেল এবং মহিলার সংখ্যা 6% বৃদ্ধি পেল। যদিও মোট জনসংখ্যা একই থাকে, মোট জনসংখ্যার কিন্তু কোনো রকম পরিবর্তন হচ্ছে না। তাহলে 10% হচ্ছে মেল বাড়লো, আর ফিমেল যেটা বাড়লো সেটা আমাকে বলে দিয়েছে 6%। এবার একটা জিনিস আমাকে বলো যে 1972 সালে জনসংখ্যা ছিল গিয়ে তোমার 2000, 1972 সালে। 1982 সালেও জনসংখ্যা হচ্ছে কোনো রকম পরিবর্তন হয়নি, 2000 জনই আছে। তাহলে জনসংখ্যার পার্সেন্টেজে কি কোনো রকম পরিবর্তন হবে গো? বলো কত পার্সেন্ট বাড়বে? 0%, 1% তো বাড়েনি। দাঁড়াও, 6% হ্রাস পায়, ফিমেল হচ্ছে 6% হ্রাস পায়। 1972 সালে জনসংখ্যা 2000 জন ছিল, 1982 সালে জনসংখ্যা হচ্ছে 2000 জনই আছে। তাহলে জনসংখ্যার বৃদ্ধির হার কত হলো বলো? 0% না? যদি আমি বলতাম এটা 200 জন, এটা 2000 জন, এটা হচ্ছে 2500 জন, 2500, তাহলে 500 বাড়তো। 500 বাড়তো কততে? 2000, তাহলে 100তে কত? এখান থেকে আমরা ক্যালকুলেশন করে একটা পার্সেন্টেজ বের করতে পারতাম, কিন্তু বাড়েইনি তো, 0%। তাহলে এটা 0% লিখবো। জয়েন হতে চাইছে না কেমন কি? তাহলে 0%। এবার অ্যালিগেট করে দাও। 10 থেকে 0 বাদ দিলে 10, 0 থেকে 6 বাদ দিলে 6। পার্সেন্টেজ ভুলে যাও, পার্সেন্টেজ আমরা লিখবো না অ্যালিগেশনে, পার্সেন্টেজ কেটে যাবে। তাহলে কত হলো? 3:2 দিয়ে কাটলে এটা হচ্ছে 5। এই যে পার্সেন্টেজ মানে নিচে হচ্ছে টোটাল, 10% মানে হচ্ছে 10/100, 100 জনে কত বেড়েছে। তাহলে এখানে যেটা পার্সেন্টেজ রিপ্রেজেন্ট করছে সেটা কার সাপেক্ষে? সেটা হচ্ছে টোটাল পপুলেশনের রেসপেক্টে। তাহলে টোটাল পপুলেশন যদি বলি তাহলে এখানে পেলাম 8 ইউনিট, কিন্তু কোশ্চেনে দেওয়া আছে কত? 2000। 2000 একের ভ্যালু কত? 8 2 16, 5 40, 250। তাহলে আমাকে বলেছে পুরুষের সংখ্যা কত? 1972। তাহলে পুরুষের সংখ্যা 250 দিয়ে গুণ করে দাও, 750 জন। ঠিক আছে, বোঝা গেল এটা? হ্যাঁ, এইভাবে করা যায়। এটা কোন শিফটে ছিল? কোনটায় যেন ছিল, ভুলে গেলাম তো, তোমার দেখতে হবে আমার। তোমার কত তারিখ? 16 তারিখ আর 17 তারিখ পরীক্ষা হয়েছে তাই না? 17 17 আমার 17তে 3টে শিফট, তার মানে ফার্স্ট, সেকেন্ড না থার্ড? আমার ফার্স্টে হয়েছিল 17-র। আচ্ছা,
আচ্ছা, নেক্সট কোশ্চেন করি, দেখো তাহলে অ্যালিগেশন দিয়ে দেখো করা যাচ্ছে অঙ্ক। তোমরা অ্যালিগেশন একটা ইউজ করতে পেরেছো আর কোন কোশ্চেনে? হ্যাঁ আমি করেছিলাম, এই মিক্সচারেরই অঙ্ক ছিল। কোশ্চেন নাম্বার 48 কি বলেছে দেখো। কোশ্চেন নাম্বার 48 না 47, সরি 47 কি বলেছে, যে তিনটি পাত্রে দুধ ও জলের, আমাকে বলেছে মিশ্রণ তিনটি পাত্রে দুধ ও জলের মিশ্রণে দুধের ভাগ হচ্ছে যথাক্রমে 20%, 40% এবং 60%। একটি বড় পাত্রে যথাক্রমে মিশ্রণ তিনটি 30 লিটার ও 30 লিটার ও 40 লিটার নিয়ে ভর্তি করা হলো। তাহলে তিনটি পাত্রে আমাকে বলে দিয়েছে, একটা প্রথম পাত্রে যে 20% আছে, 20% মানে 1/5, তার মানে 1 ইউনিট হচ্ছে মিল্ক, তাহলে বাকিটা হচ্ছে গিয়ে তোমার ওয়াটার। সেকেন্ড একটা পাত্র, সেটা হচ্ছে গিয়ে 40% মানে হচ্ছে গিয়ে 2/5, তার মানে কি হচ্ছে 2 ইউনিট হচ্ছে মিল্ক, বাকিটা হচ্ছে গিয়ে আমার 5 থেকে 2 বাদ দিলে সেটা হচ্ছে ওয়াটার। আর একটা হচ্ছে 60% মানে হচ্ছে 20% 1/5, 60% হচ্ছে গিয়ে 3/5, তাহলে 3 ইউনিট এটাতে মিল্ক হচ্ছে। তাহলে এরকম ভাবেই করে নেবো, মিল্ক ইস টু ওয়াটার দিয়ে যদি করি, তাহলে প্রথমটাই হচ্ছে গিয়ে মিল্ক, প্রথম পাত্রে মিল্ক হচ্ছে 1 ইউনিট, ওয়াটার তাহলে কত হবে 4 ইউনিট, দ্বিতীয় পাত্রে মিল্ক হচ্ছে 2 ইউনিট, ওয়াটার কত হবে তাহলে 3 ইউনিট, তৃতীয় পাত্রে হচ্ছে 3, 5 থেকে 3 বাদ দিলে 2। আচ্ছা, এবার কি বলেছে যে প্রথম পাত্র থেকে আমি 30 লিটার নিব, দ্বিতীয় মিশ্রণ থেকে আমি 30 লিটার এবং তৃতীয় মিশ্রণ থেকে আমি কি নিব 40 লিটার নিয়ে ভর্তি করব একটা পাত্রে, বড় একটা পাত্রে রাখবো। তাহলে এবার বলো যে আমি ধরে নিলাম যে 1 লিটারে যদি 1 লিটারের মধ্যে বা 1 ইউনিটের মধ্যে যদি 1:4 অনুপাতে থাকে, তাহলে 30 ইউনিটের মধ্যে কত থাকবে। তাহলে এরকম ভাবে করবো না, আমরা 30 ইউনিট নিয়ে আলাদা আলাদা করে ভাগ করবো না, আমরা কি করবো এরকম ভাবে করবো যে 30, 30 আর 40 ঠিক অনুপাত করে নাও, 3:3:4। তুমি এখান থেকে যদি 30 ইউনিট তোলো, এখান থেকে যদি 30 ইউনিট তোলো, তাহলে 30 ইউনিটের মিল কত থাকবে, তাহলে আমি এরকম ভাবে করতে না, 30 ইউনিটের মিল থাকবে 1 আনুপাতিক ভাগার দিয়ে 5, 6 এই 6 ইউনিট হবে, এরকম ভাবে করবো না। আমরা কি করব, অনুপাত করে নিলাম, যেই অনুপাতে আমি তুলছি, একটা প্রথমবার আমি তুলছি 30 লিটার প্রথম পাত্র থেকে, দ্বিতীয় পাত্র থেকে আমি 30 লিটার, আর তৃতীয় পাত্র থেকে আমি তুলছি 40 লিটার, তাহলে এদের অনুপাতটা হচ্ছে 3:3:4। তাহলে ধরে নাও যে এটা একটা কোন একটা কোয়ান্টিটিতে আছে 1 ইউনিট, এটা হচ্ছে 4 ইউনিট, 1 ইউনিটে 1:4 অনুপাতে আছে, তাহলে 3 ইউনিটে কি হবে 3 দিয়ে গুণ করে দিব। বা ধরে নাও যে 10 কেজিতে মিল্ক আছে হচ্ছে গিয়ে 1 কেজি, 5 কেজিতে ধরে নাও 5 কেজি 5 লিটার দুধে ধরে নাও বা মিক্সচারে তোমার মিল্ক হচ্ছে গিয়ে 1 লিটার, আর হচ্ছে গিয়ে তোমার ওয়াটার হচ্ছে গিয়ে 4 লিটার, তাহলে তার 3 গুণ যদি করি 15 লিটারে, তাহলে কত থাকবে, তাহলে 3 দিয়ে গুণ করে দেবো সংক্ষেপে, তাহলে এটা 3 দিয়ে গুণ করে দেবো, আর এটা কি করবো 4 দিয়ে গুণ করে দেবো, বেশি সুবিধা হবে এরকম ভাবে। এক অংশে যদি এরকম থাকে 1:4 অনুপাতে থাকে, তাহলে 3 অংশে কত থাকবে, তাহলে 3 দিয়ে গুণ করবো। দ্বিতীয়টায় এক অংশে যদি 2:3 অনুপাতে থাকে, তাহলে 3 অংশে কত থাকবে, 3 ইউনিটে কত থাকবে, তাহলে 3 দিয়ে গুণ করলাম। তৃতীয়টায় হচ্ছে গিয়ে এক অংশে 3:2 অনুপাতে আছে মিল্ক এবং ওয়াটার, তাহলে 4 ইউনিটে কতটা থাকবে, 4 দিয়ে গুণ করে দিলাম। তাহলে গুণ করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে 3, তারপরটা হচ্ছে 6, 3 দিয়ে 6, 6 আর এখানে কত হচ্ছে 12, 9 আর 12 কত হয়ে গেল 21, এটা কত পেলাম 3, এটা কত পেলাম 6, এটা কত পেলাম 12, 21 ইউনিট। আর এটা কত হচ্ছে দেখে নাও, এদিকে হচ্ছে 12, 9, 8, 12 আর 8 20, 20 আর 9 কত হয়ে গেল 29। তাহলে টোটাল কোয়ান্টিটি এখন দাঁড়ালো বড় পাত্রে গিয়ে কত, সেটা হচ্ছে গিয়ে 50 লিটার। 50 এর মধ্যে আমি যদি বলি তাহলে মিল্ক কতটা আছে 21, তাহলে 100 তে কত, এইভাবে বেশি সুবিধা হয়ে যাবে 42%। আগের অঙ্কের মতো পারবে করতে এটা? বোঝা গেল এটা? হ্যাঁ
চলো নেক্সট কি বলেছে দেখো, কোশ্চিন নম্বর 48। এক ব্যক্তি 10,000 টাকা দুটি অংশে ভাগ করলো। 1 বছরের জন্য 10% এবং 12% সুদের হারে জমা রাখলেন। বছরের শেষে 1,080 টাকা পেলেন। 1,080 টাকা সুদ পেলেন। কত টাকা তিনি 10% হারে রেখেছিলেন? তাহলে 10,000 টাকাটাকে আমি দুটো ভাগে ভাগ করছি। প্রথম একটা ভাগ দিচ্ছে আমাকে 10%, দ্বিতীয় আর একটা ভাগ দিচ্ছে আমাকে 12%। একটা ভাগ আমাকে 10% দিচ্ছে, আর একটা ভাগ আমাকে সুদ দিচ্ছে কত 12%। কিন্তু ওভারঅল আমি কত সুদ পাচ্ছি? ওভারঅল যেটা সুদ পাচ্ছি সেটা হচ্ছে 1,080 টাকা। এই যে 1,080 টাকা সুদ পেলাম, এটা কত টাকায়? 10,000 টাকায়। তাহলে 100 টাকায় কত? দুটো শূন্য কাটলো, শূন্য কাটলো, মানে ক্যালকুলেশন করলে 10.8। তাহলে এখানে 10.8টা লিখে ফেলবো। অ্যালিগেট করে নাও। তাহলে অ্যালিগেট করলে কি হচ্ছে, 12 থেকে 10 যদি বাদ দিই তাহলে আমি কত পেয়ে যাবো? 1.2। এটা 10.8 থেকে যদি এটা বাদ দিই তাহলে কত হয়ে যাবে? 0.8। এক ঘর পরে দশমিক আছে, তাহলে এক ঘর পরে দশমিক কেটে গেল, মানে 12:8 হলো। 4 দিয়ে কাটো, 4 3 12, 4 দিয়ে কত? 8। আচ্ছা, এখানে পার্সেন্টেজ যেটা আছে, এখানে যে পার্সেন্টেজ আছে এটা কি রিপ্রেজেন্ট করছে বলো? আমরা যখন সুদ পাই, এই যে 1,080 টাকায় যে সুদ পেয়েছি, 1,080 টাকায় সুদ পেয়েছি, বা আমি এরকম ভাবে যখন লিখি 10% মানে হচ্ছে 1/10, তার মানে 10 টাকায় 1 টাকা সুদ। তাহলে কার সাপেক্ষে হচ্ছে? এই যে সুদটা যেটা পেলাম 1 টাকা, এটা কার সাপেক্ষে? টোটাল অ্যামাউন্টের রেসপেক্টে। কার সাপেক্ষে হচ্ছে? টোটাল। তাহলে পার্সেন্টেজ যখন আমরা বলছি 10% মানে হচ্ছে 10/100, তার মানে এটা হচ্ছে আসল, তার মানে আসলের রেসপেক্ট হচ্ছে। তাহলে এই যে অনুপাত যেটা আসবে সেটা আসলের অনুপাতকে রিপ্রেজেন্ট করবে, আসলের অনুপাতকে রিপ্রেজেন্ট করবে। তাহলে টোটাল আসলের ইউনিট পেলাম কত? 5 ইউনিট, কিন্তু 5 ইউনিট কোশ্চেনে বলে দিয়েছে কত? 10,000 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হয়ে গেল? 5 দিয়ে 10, 2,000। তাহলে আমাকে বলেছে 10% হারে কত টাকা রেখেছো? 10% হারে এই টাকাটা রেখেছো। তাহলে 2,000 দিয়ে গুণ করে দাও, 6,000 টাকা। এটা তাহলে কত হয়ে যাবে? 4,000 টাকা। ঠিক আছে, পরের কোশ্চেনটা করি তাহলে। কিছু কোশ্চেন থাকলে কিন্তু বলবে। এক্স ধরেও করা যায়, এক্স ধরে দরকার নেই, অ্যালিগেশন দিয়ে বেশি সুবিধা হয়ে যায়। কোশ্চেন নাম্বার 50। এক ব্যক্তি 100 কিমি পথ 10 ঘন্টায় অতিক্রম করে, কিছু অংশ 7 ঘন্টায়। তাহলে কিছু পথ ও কত গতিবেগে গেছে? 7 কিমি পার আওয়ার। কিছু পথ 7 কিমি পার আওয়ারে গেছে, বাকি অংশ ও কি গেছে? 12 কিমি পার আওয়ার, 12 কিমি পার আওয়ার গতিবেগে গেছে। এবার একটা জিনিস বলো, যে কিছু পথ 7 কিমি পার আওয়ারে গেল এবং কিছু পথ 12 কিমি পার আওয়ারে গেল, কিন্তু আমি যদি অ্যাভারেজ বের করি তাহলে কত হয়ে যাবে? 100 কিমি পথ ও 10 ঘন্টা অতিক্রম করেছে, তাহলে অ্যাভারেজ কত হচ্ছে? স্পিড ওর 10 কিমি পার আওয়ার, অ্যাভারেজ স্পিড। তাহলে এখানে 10 লিখে ফেললাম। তাহলে অ্যালিগেট যদি করি, 12 থেকে 10 বাদ দিলে 2, 10 থেকে 7 বাদ দিলে 3। তাহলে এই যে এটা রেশিও যেটা আছে, এটা কিসের রেশিওকে রিপ্রেজেন্ট করবে গো? এই যে রেশিও পেলাম, এটা কিসের রেশিও? টাইম। সময়। হ্যাঁ, যেহেতু আওয়ার রেসপেক্ট হচ্ছে তাহলে সময়। তাহলে টোটাল টাইম যেটা পেলাম, কত ইউনিট পেলাম? 5। কিন্তু কোশ্চিনে আমাকে টোটাল টাইম বলে দিয়েছে 10 ঘন্টা, 10 আওয়ার। 1 রিপ্রেজেন্ট করছে 2। তাহলে এই যে 7 কিমি পার আওয়ারে যেটা গেছি, কিছু পথ গেছিলাম, এই কিছু পথটা কতটা? সেটা হচ্ছে 4 কিমি, আর এটা 6 কিমি। ব্যাস হয়ে গেল। কোশ্চেন নাম্বার 51 কি বলেছে দেখো। কোশ্চেন 51। একটি অফিসে অফিসার ও কর্মীদের কি বলেছে? সকলের বেতন, অফিসার ও কর্মীদের সকলের বেতনের গড় হচ্ছে 8,000 টাকা। 7 জন অফিসারের গড় বেতন 12,000 টাকা এবং বাকি কর্মীদের গড় বেতন হচ্ছে 6,000 টাকা। তাহলে প্রথমে 7 জন বলেছে, ঠিক আছে, 7 জন অফিসার,
শুধুমাত্র 7 জন অফিসারের কথা বলেছে। এই 7 জন অফিসারের গড় বেতন হচ্ছে 12,000 টাকা। বেশ। আর এবং বাকি কর্মী যেগুলো আছে, বাকি কর্মীদের হচ্ছে গিয়ে বাকি কর্মীদের গড় বেতন কত দাঁড়ালো সেটা হচ্ছে গিয়ে আমাকে বলে দিয়েছে কত 6,000 টাকা, সরি 6,000 টাকা। এবার দেখো এখানে একটা প্রথম দিকে লাইনে বলেছে যে অফিসে অফিসার এবং কর্মীদের সকলের গড় বেতন আমাকে বলে দিয়েছে, সেটা হচ্ছে 8,000 টাকা। তাহলে যেটা 8,000 টাকা সেটা কোথায় লিখবো, মিডিলে লিখবো, কারণ সবার এখানে বলে দিয়েছে অ্যাভারেজ যেটা হবে সেই অ্যাভারেজ ভ্যালুটা সবসময় মিক্সের অ্যালিগেশনে মিডিলে বসবে। তাহলে এটাকে আমরা কি করলাম, অ্যালিগেট করব। 12,000 থেকে 8,000 বাদ, তার মানে কত হয়ে গেল 4,000। 8,000 থেকে 6,000 বাদ, তার মানে হচ্ছে 2,000। 3টে শূন্য কেটে গেল। 2:4 মানে কত আসছে 1:2। 1:2 যদি করি, এবার এখানে যেটা আসবে, এখানে যেটা রেশিও, এই রেশিওটা কি রিপ্রেজেন্ট করবে বলো? এই যে রেশিও রিপ্রেজেন্ট করছে সেটা কাকে রিপ্রেজেন্ট করছে? 12,000 টাকা যে ইনকাম হয়েছে, 12,000 টাকা যে তোমার কর বেতন দাঁড়িয়েছে, এটা হচ্ছে কি তোমার কার রেসপেক্টে? অফিসারের রেসপেক্টে। 12,000 টাকা যেটা গড় বেতন বেরিয়েছে সেটা হচ্ছে অফিসারের রেসপেক্টে। দেখো 7 জন অফিসারের গড় বেতন হচ্ছে 12,000 টাকা। তাহলে এই এক রিপ্রেজেন্ট করবে কাকে? 7 জন অফিসারকে। তার মানে এই একের ভ্যালু হচ্ছে 7 জন। তাহলে এই 2 এর ভ্যালু কত হবে? 7 দিয়ে গুণ করবো, 14। তাহলে মোট কর্মী সংখ্যা কত হয়ে গেল? 7 + 14 মানে 21 জন। যদি আমাকে কর্মী সংখ্যা চায় তাহলে 21 জন। যদি আমাকে বলে যে বাকি কর্মীর সংখ্যা কত, তাহলে 14 জন। তো অফিসে মোট কতজন কর্মী আছে তাহলে আমরা কত বলবো? 21 জন বলবো। বোঝা গেল? হ্যাঁ। বেশ। এবার পরেরটা দেখো কি বলেছে। কোশ্চেন নাম্বার 52। এক ব্যক্তির খরচ ও সঞ্চয়ের অনুপাত 3:1। ইনকাম, এক্সপেন্ডিচার, সেভিং। আমাকে বলেছে যে খরচ ও সঞ্চয়ের অনুপাত হচ্ছে গিয়ে, খরচ আমাকে বলে দিয়েছে খরচ হচ্ছে গিয়ে 3 টাকা, আর সঞ্চয় হচ্ছে গিয়ে সেভিং হচ্ছে গিয়ে 1 টাকা। তাহলে বলো তো ইনকাম কত? ইনকাম 4 টাকা। 3 টাকা খরচ করলাম, 1 টাকা সেভিং করলাম, তাহলে 4 টাকা ইনকাম। এবার আমাকে বললো যে 10% বৃদ্ধি পেলো তার আয় মানে ইনকাম 10% বৃদ্ধি পেলো। তাহলে এর 10% যখন আমি বৃদ্ধি করবো না তখন ক্যালকুলেশন কঠিন হয়ে যাবে। সেই জন্য আমরা কি করবো, মানে পয়েন্টে চলে আসবো, আমরা পয়েন্টে অ্যান্সার চাইছি না, মানে পয়েন্টে ক্যালকুলেশন করলে সমস্যা। তাহলে আমি নিজের মতো করে কি করলাম, নিজের মতো করে দুটো শূন্য এখানে বসিয়ে দিলাম। অনুপাতে আছে, তাহলে আমি নিজের মতো করে শূন্য এখানে যদি 100 দিই, এখানে 300 দিলাম, এখানে 400 দিলাম। ইনকাম আমার খেলো 10% বেড়ে গেল। তাহলে ইনকাম যদি 10% বাড়ে তাহলে কত হয়ে গেল? 400 10% মানে কত? 40 টাকা ইনকাম বাড়লো। 400 10% মানে 1/10, ক্যালকুলেশন করলে কত আসবে? 40। ইনকাম 10% বাড়লো, খরচ আমার 20% বৃদ্ধি পেলো, তার আয় 10% বৃদ্ধি পেলো, খরচ 20% বৃদ্ধি পেলো, খরচ এক্সপেন্ডিচার, খরচ 20% বৃদ্ধি পেলো। তাহলে 300 এর 20% মানে 1/5, মানে 5×6 কত? 60 টাকা। তাহলে এখন খরচ হচ্ছে 360, এখন ইনকাম হচ্ছে 440। তাহলে আমাকে বলেছে তার সঞ্চয়ের বৃদ্ধি বা হ্রাসের হার কত। তাহলে এবার বলো, ইনকাম থেকে যদি আমি এক্সপেন্ডিচার বাদ দিয়ে দিই তাহলে আমার কি হয়ে যাবে? সেভিং হয়ে যাবে। 440 থেকে যদি আমি 360 বাদ দিই তাহলে কত হয়ে যাবে? 80। এটা হচ্ছে কি আমার সেভিং। তাহলে সেভিং কি পরিমাণ পরিবর্তন হলো বলো? তাহলে সেভিং দেখেই বুঝতে পারছো, আগে যেখানে সেভিং আমি 100 টাকা করতাম সেখানে এখন 80 টাকা করছি। তাহলে সেভিং 20% হ্রাস পেল। সেভিং 20% কি পেল? হ্রাস পেল। বোঝা গেল?
সেভিং 20% হ্রাস পেল। আচ্ছা, এবার কোশ্চেন নাম্বার 53 দেখি। তোমাদের আশা করি অসুবিধা নেই এখানে। কোশ্চেন নাম্বার 53 কি বলেছে? এক ব্যক্তি মাসে 4000 টাকা রোজগার করে। এক ব্যক্তি মাসে 4000 টাকা রোজগার করে, তার আয় 8% বৃদ্ধি পেল। আচ্ছা, এখানে দেখো সব কোশ্চেন কিন্তু অ্যালিগেশন দিয়ে হবে না, করা যাবে না অ্যালিগেশন দিয়ে সব কোশ্চেন। এখানে সব কোশ্চেন কিন্তু অ্যালিগেশনের নেই, দেখে বুঝতে হবে কোনটা অ্যালিগেশন দিয়ে করতে পারবো। আচ্ছা, কি বলেছে? এক ব্যক্তি মাসে 4000 টাকা রোজগার করেন, তার আয় 8% বৃদ্ধি পেল। আয় 8% বৃদ্ধি পেল, কিন্তু খরচ 12% বৃদ্ধি পেল এবং সঞ্চয় 4% হ্রাস পেল। বর্ধিত খরচ কত টাকা? এটা কিভাবে করবে? ইনকাম, এক্সপেন্ডিচার এন্ড সেভিং। ইনকাম 4000 টাকা, ইনকাম 4000 টাকা। আচ্ছা, এবার বলেছে তার আয় 8% বৃদ্ধি পেল। তাহলে আয় যদি 8% বৃদ্ধি পায়, আয় যদি 8% বৃদ্ধি পায় মানে 4000 এ আমি যদি 8% বের করি, 4000 এর 8% মানে 8/100, ক্যালকুলেশন করলে কত আসবে? 4 8 32, মানে 320 টাকা তোমার আয় বৃদ্ধি পাচ্ছে, মানে কত হয়ে যাবে? 4320 নতুন আয়। তার আয় 8% বৃদ্ধি পেল, কিন্তু খরচ 20% বৃদ্ধি পেল। এক্সপেন্ডিচার তো আমি জানি না, তাহলে এক্সপেন্ডিচার x ধরলাম, সেভিং কত ধরলাম? তাহলে এক্সপেন্ডিচার তুমি যদি x ধরো, তাহলে সেভিং কত হয়ে যাবে? সেভিং তুমি ধরে নাও, কারণ ইনকাম থেকে এক্সপেন্ডিচার বাদ দিলে সেভিং হয়, তাহলে এরকম ধরতে পারো 4000 মাইনাস x, 4000 মাইনাস x ধরে করতে পারো। এবার এরকম ভাবে x ধরে করলে সেটা ক্যালকুলেটিভ হয়ে যায়। আমি সেই জন্য এরকম ভাবে করবো না। আমি কি করব? আমি এখানে ক্যালকুলেশন সুবিধার করার জন্য আমি যদি x নিই না, x ধরে যদি ক্যালকুলেশন করি, যে দ্বিতীয় ক্ষেত্রে বলেছে তার আয় 8% বৃদ্ধি পেল, কিন্তু খরচ 12% বৃদ্ধি পেল এবং সঞ্চয় 4%। এই যে খরচ 12% বৃদ্ধি পেল, এরও যদি 12% বের করি, x এর 12% বুঝতে পারছো কেমন হবে ক্যালকুলেশন? x প্লাস x এর 12% মানে 12/100। তাহলে এইরকম ক্যালকুলেশন করলে কিন্তু বিরক্ত লাগবে। সেই জন্য আমরা কি করব? এই জিনিসটা এরকম ভাবেও ধরবো না। তাহলে ধরার টেকনিক কি? ধরার টেকনিক হচ্ছে কি, আমরা এখানে কি করব? 100x ধরবো, 100x, তাহলে আমার সুবিধা হবে। এবার দেখো, তার আয় 8% বৃদ্ধি পেল এবং খরচ 12% বৃদ্ধি পেল। খরচ যদি 12% বৃদ্ধি পায়, তাহলে আগে যদি খরচ তোমার 100x টাকা থাকে, এখন কত হয়ে যাবে খরচ? 112x, 12% বৃদ্ধি পেয়েছে। সেভিং কত ধরবো? 100y ধরবো। আমার সুবিধার জন্য আমি 100y ধরলাম সেভিং। তাহলে সেভিং কি হয়েছে তোমার? সঞ্চয় 4% হ্রাস পেয়েছে, আগে -4% করলাম, সঞ্চয় 4% হ্রাস পেয়েছে, তাহলে 100 তে 4 টাকা কমে গেল, তার মানে এখন সঞ্চয় কত? 96y। এবার মজার জিনিস দেখো আমাদের কি হচ্ছে। আমি যদি এইভাবে করি, খুব সুন্দর কোশ্চেন এটা। এইভাবে না ধরে তুমি যদি অন্য যে কোনো ভাবে অঙ্ক করো, কঠিন হয়ে যাবে। তাহলে আমরা কি করব? যে প্রথম ক্ষেত্রে আমরা জানি যে ইনকাম মানে কি? ইনকাম মানে হচ্ছে কি এক্সপেন্ডিচার প্লাস সেভিং। ইনকাম মানে হচ্ছে গিয়ে এক্সপেন্ডিচারের সাথে সেভিং কে তুমি যদি অ্যাড করে দাও, তাহলে এখানে ইনকামটা আসে। তাহলে প্রথম ক্ষেত্রে বা আমি এরকম ভাবে বললাম যে এক্সপেন্ডিচার প্লাস সেভিং সমান হচ্ছে কি ইনকাম। তাহলে এক্সপেন্ডিচার হচ্ছে 1000 টাকা, সরি 100x, সেভিং কত? 100y, এটা সমান কত? 4000, এটা সমান হচ্ছে কি 4000। তাহলে এখান থেকে আমি যদি 100 দিয়ে ভাগ করে দিই সবগুলোকে, তাহলে x প্লাস y সমান কত হয়ে যাবে? তোমার 40 হয়ে যাবে। এটা একটা সমীকরণ দিলাম। এবং দ্বিতীয় ক্ষেত্রে দেখো কি হয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে তুমি পেয়েছো 112x, 112x প্লাস 96y সমান কত গো? 4320, 4320। কমন নিব, কমন কি যাবে দেখো? 16 দিয়ে ডিভাইড করো, 16 দিয়ে যদি 16 যদি কমন নাও, তাহলে 16 7x হবে, আর এখানে 6y হবে। এখানে কত হয়ে যাবে? 4320। ক্যালকুলেশন করো এটা। এটা যদি ক্যালকুলেশন করে 4 দিয়ে কাটলাম, 4 4 16, 4 দিয়ে 4 1 4, 0 4 8 32, 0
আবার 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে 4 2 8, 4 2 8, 4 7 28, 270। তার মানে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 7x plus 6y সমান হচ্ছে কি 270। আমি কি করব, এটাকে আমি 2 নম্বর নাম দিয়ে দেবো। তাহলে 2 নম্বর তুমি যদি নাম দাও, এবার এই যে 1 নম্বর ইকুয়েশন আছে, 1 নম্বর ইকুয়েশনটাকে আমি 6 দিয়ে গুণ করলাম, সরি হ্যাঁ 6 দিয়ে গুণ করলাম। 6 দিয়ে কেন গুণ করছি, কারণ আমি এখানে দেখো 6y আছে, তার মানে 6x plus 6y সমান 4 6 40, 240। 240 ক্যালকুলেশন করলে মাইনাস 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 কেটে গেল। x সমান কত, 30। তাহলে x সমান যদি 30 হয় তাহলে y সমান কত হয়ে যাবে, y সমান হচ্ছে গিয়ে 10। y সমান হচ্ছে গিয়ে 10। তাহলে আমাকে কি চেয়েছে, আমার চেয়েছে কি, আমার চেয়েছে যে বর্ধিত খরচ কত, মানে এখন বর্তমান খরচ কত। তাহলে বর্তমান যেটা খরচ সেটা হচ্ছে কি এটা 112x। তাহলে 112x এর ভ্যালু বের করে নাও। তাহলে x এর ভ্যালু যদি এত হয় তাহলে এখান থেকে আমরা বের করব যে 112x বর্তমান খরচ। তাহলে 3 2 6, 30 ইন্টু 112, 0 3 2 6, 33, 3360 এত টাকা। এটা হচ্ছে বর্তমান খরচ। বুঝাতে পারলাম এটা অঙ্ক? হ্যাঁ বেশ, তাহলে পরের কোশ্চেনে চলে যাই। দাদা, একটা অঙ্ক ছিল। বলো। একটা ঘড়ি হচ্ছে 10% ক্ষতিতে বিক্রি করে, হুম তারপরে হচ্ছে 54 টাকা বেশি দামে যদি বিক্রি করতো তাহলে 8% লাভ হতো, তাহলে বিক্রয় মূল্য কত? এটা আমার হচ্ছে, কিন্তু আমি ওই 10% বলেছে ক্ষতি, তো 1/10 এভাবে যদি করছি তো মিলছে না। আর যদি 10% ক্ষতি মানে 90 টাকা যদি বিক্রয় মূল্য ধরি এভাবে করছি তাহলে মিলছে। হুম ওভাবে কেন মিলছে না ওটাই বুঝতে পারছি না। তো এইরকম ভাবে করেছো? দেখো আমি বলে দিচ্ছি, 100 টাকা জিনিসটার দাম, ঘড়িটার দাম 100 টাকা ধরলাম, 10% ক্ষতিতে বিক্রি করলাম, মানে তুমি 90 টাকায় হ্যাঁ, বিক্রি করছো। এভাবেই করেছি, তো এভাবে করলে মিলছে। হ্যাঁ, ওই তাহলে ওইভাবে মিলবে। আমি ওইভাবে ঘড়িটার যে দাম কেন আচ্ছা মিলছে বলে না? দিচ্ছি, বলে দিচ্ছি যে ঘড়িটার দাম কত, x টাকা, x রুপিস। তুমি 10% ক্ষতিতে বিক্রি করলে, তাহলে 10% ক্ষতিতে যখন বিক্রি করছি তাহলে বিক্রয় মূল্য কত হয়ে গেল, 90x বাই 100, তাই তো? হ্যাঁ, প্রথম ক্ষেত্রে সেলিং প্রাইস হচ্ছে গিয়ে এত। দ্বিতীয় ক্ষেত্রে তুমি কি করছো, ঘড়িটা কত বেশি দামে বিক্রি করছো এবার, 54। হ্যাঁ 54। 54 বেশি দামে বিক্রি করলে আট হুম, পার্সেন্ট প্রফিট হয়। এই নাও 100 প্লাস 54। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে সেলিং প্রাইস কত বলো এটা, হ্যাঁ, দ্বিতীয় ক্ষেত্রে এই এই জায়গাটায় আমাদের হয়তো ভুল হয়েছে ধরতে। দ্বিতীয় ক্ষেত্রে যখন আমি, প্রথম একটা দাম হচ্ছে কি এটা, দ্বিতীয় ক্ষেত্রে যখন আমি 54 টাকা বেশি দামে বিক্রি করছি, মানে যেই দামে বিক্রি করেছি তার থেকে 54 টাকা বেশি দামে বিক্রি করলাম, তাহলে সেক্ষেত্রে আমার কি হচ্ছে, সেক্ষেত্রে আমার 8% প্রফিট হচ্ছে, সেটা প্রথমটার ক্ষেত্রে। তার মানে কত হচ্ছে, 108x বাই 100, মানে এটা সমান এটা হবে। x ধরে করলে, এবার ক্যালকুলেশন করে দেখে নাও। এইটা দামের, তুমি তাহলে x এর সাথে করেছো হয়তো সেই জন্য মেলেনি। না না, আমি হচ্ছে এভাবে করছিলাম ফার্স্টে যে 10% লস, তাহলে 10% মানে 1/10। 10 নিচেরটা হলো সিপি আর হুম উপরে 1 হচ্ছে লস, তাহলে এসপি হলো 9। হুম হুম, এভাবে করছিলাম। আর 8% প্রফিট মানে 8/100, ওটা কাটাকাটি করে 2/25, তাহলে 25 সিপি আর 2 প্রফিট, হুম। তাহলে এসপি হচ্ছে 27। এভাবে করছি, তো এভাবে আবার মিলছে না। না এরকম ভাবে গেলে হবে না তো, এরকম হুম, ভাবে গেলে কি করে হবে তুমি বলো তো? এখানে তো সিপির কথা বলেনি, এখানে সিপি চেঞ্জ হয়ে গেছে না। দ্বিতীয় সিপি বলছি চেঞ্জ হয়ে গেছে। দ্বিতীয় ক্ষেত্রে সেলিং প্রাইসটা কিভাবে ধরেছি দেখো, প্রথম ক্ষেত্রে সেলিং প্রাইসটা হচ্ছে গিয়ে তোমার
10% লসে বিক্রি করেছো, মানে 90x প্লাস 100, এটা হচ্ছে সেলিং প্রাইস। দ্বিতীয় ক্ষেত্রে তুমি এটার উপরে বিক্রি করছো, এটার উপরে, আবার এই দামটা না রেখে তুমি 54 টাকা বেশি দামে বিক্রি করলে, এই দামটা না রেখে তুমি 54 টাকা বেশি দামে বিক্রি করলে, তাহলে প্রথমের তোমার কত আসছে, 8% প্রফিটে আসছে। এইবার তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে দেখবে এক্স এর দামটা তোমার বেরিয়ে আসবে। আর এখানে আমরা যেটা ধরছি, তাহলে সেক্ষেত্রে একটা হচ্ছে 10% আর একটা হচ্ছে তোমার 3%, সেটা কিন্তু মিলবে না তোমার এখানে, কারণ এখানে এসপি ভ্যালুটা আলাদা আলাদা হচ্ছে না। একবার এসপি 90x বা 100, আর একবার এক্সপি হচ্ছে এইটা এসপি। তাহলে সেক্ষেত্রে পার্সেন্টেজ ধরাতে আমাদের ভুল হয়ে যাচ্ছে। পার্সেন্টেজ ধরে এরকম ভাবে করলে হবে না, ওরকম ভাবে তুমি আরো হয়ে যাবে, কনফিউজ হয়ে যাবে। এটা আচ্ছা। এরকম ভাবে সব থেকে বেস্ট, এরকম ভাবে ভাববোই না আমি। হুম। এত সময় কোথায় ভাবার ওরকম ভাবে 10%? এক একটা অঙ্কের এক একটা তোমাকে পদ্ধতিতে করতে হবে, তোমার টাইপ মুখস্থ হয়ে যাবে। 25টা অঙ্কের মধ্যে যাতে আমি 20টা অঙ্ক অ্যাটলিস্ট টাইপে ফেলতে পারি। কোশ্চিন দেখা মাত্র মনে আসবে যে আমি এই টাইপ অঙ্ক করব, এটা ওইভাবেই করতে হবে। আমি দেখো কোশ্চিন দেখা মাত্র আমি তোমাকে বললাম এরকম ভাবে করো, 90, 108, 18, 54, 3, 300। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো। আচ্ছা, এখানে কি বলেছে, 1350 টাকা 50 জন ছাত্র ছাত্রীর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রতি ছাত্র 30 টাকা এবং ছাত্রী 25 টাকা করে পায়। ছাত্রের সংখ্যা কত? এই রকমের টাইপের, মানে এখানে যতগুলো অঙ্ক করবে, এবার 54 থেকে মনে হয় 54 থেকে 58 পর্যন্ত সবগুলো একই রকম টাইপের, এবং এর মধ্যে থেকে কিন্তু কোন কোশ্চেন আসে প্রায় পরীক্ষাতে। একটা ছাত্র, একটা হচ্ছে ছাত্রী, কিভাবে করবে, অ্যালিগেশন কিভাবে লাগাবো? এই যে 1350 টাকা 50 জন ছাত্র ছাত্রীর মধ্যে ভাগ করে দিলাম, এমন ভাবে ভাগ করলাম যাতে করে ছাত্র 30 টাকা পাচ্ছে এবং ছাত্রী কত হচ্ছে তোমার 25 টাকা পাচ্ছে। আমি ধরে নিলাম যে 50 জনই ছাত্র আছে, আমি জানি যে 50 জনের মধ্যে কিছু ছাত্র আছে কিছু ছাত্রী আছে, তো আমি ধরে নিলাম যে 50 জনই ছাত্র আছে। তাহলে 50 জনই যদি ছাত্র থাকে, তাহলে আমি ধরে নিলাম 50 জন আছে, 50 জন ছাত্র হচ্ছে গিয়ে 50 জন, আর এটাও ধরে নিলাম ছাত্রী ধরে নিলাম 50 জন। তাহলে 50 জনই যদি ছাত্র হয় এবং ছাত্র যদি 30 টাকা করে পায়, তাহলে সেক্ষেত্রে মোট ওরা কত পাবে, 1500 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে আমি ধরে নিলাম যে 50 জন ছাত্র নেই, এবার 50 জন ছাত্রী আছে। তাহলে 50 জন যদি ছাত্রী থাকে, তাহলে সেক্ষেত্রে থেকে যদি 25 টাকা করে পাই, তাহলে সেক্ষেত্রে কত হবে, 30 টাকা করে পাচ্ছে, আর এটা কত পাচ্ছে, 25 টাকা করে পাচ্ছে। তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে তোমার 750 টাকা। তার মানে 50 জন যদি ছাত্র হয় তাহলে 1500 টাকা হচ্ছে টোটাল, আর 50 জন যদি ছাত্রী হয় 25 টাকা করে দেওয়া হলে 750 টাকা টোটাল হচ্ছে। কিন্তু আছে কত টাকা, আছে হচ্ছে 1350 টাকা। এবার এটাকে অ্যালিগেট করে দাও। ওটা বা 1250 হবে না? 1250 হবে, সরি এটা ক্যালকুলেশন ভুল করেছি, 1250। এবার অ্যালিগেট করো, 1500 থেকে 1350 মানে 150, 1350 থেকে 1250 বাদ দিলে কত হবে গো, 100। তাহলে 50 দিয়ে কাটো 2, 50 দিয়ে কাটলে কত হচ্ছে 3। এবার এই যে রেশিওটা, এই যে রেশিওটা আমি পেলাম, এটা কিসের রেশিও বলো? আমার চেয়েছে কি দেখো, ছাত্র সংখ্যা কত, শেষে যেটা চেয়েছে সেটাকে সাধারণত রেশিও আমরা ধরে নিব। এখানে তো ওটাই তো করেছি দেখো, আমি যে 1500 টাকাটা পেলাম কার রেসপেক্টে পেলাম, ছাত্র রেসপেক্টে পেলাম। 1250 টাকাটা যে পেলাম কার রেসপেক্টে পেলাম, ছাত্রীদের রেসপেক্টে পেলাম। তাহলে এটা ছাত্র এবং ছাত্রীর অনুপাত, তাহলে মোট হচ্ছে 5 ইউনিট, 5 ইউনিট রিপ্রেজেন্ট করছে কত, 50 জনকে। তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 10, তার মানে ছাত্রীর ভ্যালু কত হয়ে গেল, 20 জন, আর ছাত্রীর ভ্যালু কত হয়ে গেল, 30 জন। ঠিক আছে, বোঝা গেল? তাহলে
তাহলে ওরকম ফার্স্টে ধরে নিব যে 50 জনই ছাত্রী আর 50 জনই ছাত্র। এই কোশ্চেন তোমার দেখা মাত্র তোমার মাথায় ক্লিক করবে যে এটা এরকম ভাবেই করব, 50 জন ধরে নেবো। আর নাহলে এক্স ধরে করতে পারো, এক্স ধরে করলে তাহলে সেক্ষেত্রে আবার ঝামেলা হবে। থাক, এভাবেই করব। এক্স ধরে করতে পারো, আমি বলে দিচ্ছি। এক্স জন ছাত্র ধরে নিলাম, আর 50 মাইনাস এক্স জন কি ধরে নিলাম, ছাত্রী। তাহলে এক্স জন ছাত্র কত করে পাচ্ছে, ছাত্র পাচ্ছে তোমার 30 টাকা করে, এভাবে করা যাবে। ছাত্রী পাচ্ছে কত করে, 25 টাকা করে। তাহলে মোট কত টাকা হয়ে গেল, মোট হয়ে গেল তোমার 1350। এবার এখান থেকে তুমি ছাত্রের সংখ্যা পেয়ে যাবে। এটাও খুব বেশি কঠিন না, আমি যারা একবার বলি তোমার ক্যালকুলেশনটা করে নিই। টোটাল হচ্ছে 50 জন, 50 জনের মধ্যে হচ্ছে আমি ছাত্র ধরে নিলাম হচ্ছে এক্স, আর ছাত্রী ধরে নিলাম কত, 50 মাইনাস এক্স। ছাত্র কত করে পাচ্ছে, ছাত্র পাচ্ছে তোমার 30 টাকা করে, কত হলো তাহলে 30x। ছাত্রী কত পাচ্ছে, ছাত্রী পাচ্ছে কি তোমার 25 টাকা করে, তাহলে 25 দিয়ে গুণ করলে 3 পয়সা 75, পুরো করে একই জিনিস আসবে, মাইনাস 25x। এই দুটো যোগ করলে কত পাবো, সেটা হচ্ছে 1350। তাহলে 50 এখান থেকে বাদ দিলে কত হচ্ছে 5x, 1350 মাইনাস 750 মানে কত হয়ে গেল তোমার, পরের লাইনে করছি দাঁড়াও। 5x সমান হয়ে গেল 600। 5x কিছু ভুল করলাম মনে হচ্ছে। ওই যে 1250, মানে হ্যাঁ 1250। 1350 থেকে 750 যদি বাদ দিই তাহলে কত হচ্ছে গো? ও এখানে ভুল করেছি, হ্যাঁ এখানে ভুল করেছি, 1250। আবার এটা মানে মনের মধ্যে গেঁথে গেছে মনে হচ্ছে আমার, এটা 1250 হবে ঠিক। তাহলে এটা 100 জন হয়ে গেল। তাহলে x সমান কত হয়ে গেল, 20। x সমান 20 জন। তাহলে এটা হচ্ছে ছাত্র, x মানে তো ছাত্র, তাহলে ছাত্রী কত হয়ে যাবে, 30 জন হয়ে গেল। এইভাবে করতে পারো, কিন্তু অ্যালিগেশন যখন করছো, অ্যালিগেশন মেথড যাতে আমরা লাগাতে পারি বিভিন্ন জায়গায়, তাহলে আমাদের সুবিধা হয়ে যাবে। পরের কোশ্চেনটা করো দেখি একই রকম ভাবে। চলো পরের কোশ্চেন ট্রাই করবো। একটি বক্সে কি বলেছে, 30টি 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 12 টাকা আছে। 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? তাহলে আমি ধরে নিব এই যে 30টি 50 পয়সা ছিল এবং 25টি তোমার 30টি, টোটাল হচ্ছে 30টি আছে। কয়েন হচ্ছে কি 30টি আছে, তার মধ্যে কিছু 50 পয়সা আছে, কিছু 25 পয়সা আছে। তা আমি ধরে নিলাম যে 30টার মধ্যে 30টা হচ্ছে 50 পয়সা, সবগুলো 50 পয়সা। 50 পয়সা কয়েন, 30টায় 50 পয়সা কয়েন। তাহলে 30টায় যদি 50 পয়সা কয়েন হয়, তাহলে টোটাল ভ্যালু কত দিয়ে দিবে, 1500। আর আমি কি করলাম, 25 পয়সা কয়েন ধরে নিলাম, আবার 25 পয়সা কয়েন আমি 30টা ধরে নিলাম, তাহলে ভ্যালু কত আসবে, 750। ভ্যালু কত আসবে, 750। কিন্তু মোট কত টাকা দাঁড়িয়েছে, এই 30টা কয়েন মিলিয়ে মোট তোমার 12 টাকা তৈরি করেছে। তাহলে 12 টাকা মানে কত, 1200, 12 রুপিস। 12 রুপিস মানে হচ্ছে 1200। 1 টাকা মানে 100 পয়সা, তার মানে 12 টাকা মানে হচ্ছে 1200। অ্যালিগেট করে দাও। অ্যালিগেশনের নিয়ম বলেছিলাম যে মিডিলটা কি হবে, এই যে মিডিল যেটা ভ্যালু সেটা কিন্তু একটার থেকে বড় হবে, উপরে যে দুটো ভ্যালু আছে তাদের মধ্যে একটা থেকে বড় হবে এবং একটা থেকে ছোট হবে। দেখো 1500 থেকে ছোট হচ্ছে, 750 থেকে বড় হচ্ছে, তাহলে কত হচ্ছে 300। 1200 থেকে এটা বাদ দিলে হয়ে যাবে কত, 1200 থেকে 800 বাদ দিয়ে দাও, তার মানে 450। শূন্য শূন্য কেটে গেল, 15 দিয়ে কাটো 2, 15 দিয়ে কাটা হচ্ছে কত 3, তার মানে পেলাম 3:2 রেশিও। টোটাল হচ্ছে 5 ইউনিট। আচ্ছা এটা এটা কি রিপ্রেজেন্ট করবে, এটা কি রিপ্রেজেন্ট করবে বলো? টাকা, হ্যাঁ টাকা মানে না,
টাকা না, মানে ওই যে পয়সা, ওই দুটো পয়সার সংখ্যা। কয়েনের সংখ্যাটা, হ্যাঁ। হ্যাঁ। 1500 টাকাটা এমনি পাইনি, কারণ কয়েনের রেসপেক্টে পেয়েছি, সবগুলো 50 পয়সা হয়েছে বলেই 1500 টাকা এসছে। তাহলে কয়েনের সংখ্যা, তাহলে 5 রিপ্রেজেন্ট করবে হচ্ছে গিয়ে তোমার কতগুলো কয়েন, 30, একের ভ্যালু 6, তার মানে 18, 50 পয়সার কয়েন 18টা আছে, আর এটা হচ্ছে 12টা আছে। একই রকম ভাবে তাহলে এটা তোমরা করবে, এটা আমি করাবো না, এটা হোম টাস্ক। এই কোশ্চিন যে কতবার এসেছে, কত জায়গায় যে কোশ্চিন করালাম, নেট সেটে পড়াতে গিয়েও এই কোশ্চিন, কনস্টেবলেও এসেছে, সিজিএলেও এসেছে, সব পরীক্ষায় আসে এই কোশ্চিন। গোপালের খামারে মুরগি ও ছাগলের সংখ্যা আছে 43টি প্রাণী। মুরগি আর ছাগল মিলিয়ে মোট 43টা প্রাণী আছে, তাদের মোট পায়ের সংখ্যা হচ্ছে 142, মুরগির সংখ্যা কত? চলো আমি দুটো নিয়মে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে অনেক ভাবে করা যাবে, 3 রকম 4 রকম নিয়মে করা যাবে, আমি তোমাকে দুটো রকম নিয়মে দেখিয়ে দিচ্ছি, তার মধ্যে বেস্ট কোনটা বলে দিচ্ছি। দেখো, টোটাল হচ্ছে কি 43টা মুরগি। কি কি আছে? একটা হচ্ছে মুরগি আছে, মুরগি, আর একটা হচ্ছে কি ছাগল। আচ্ছা, সবগুলোই আছে। এখানে দেখো পায়ের সংখ্যা দিয়েছে, 142টা হচ্ছে পা, মোট পায়ের সংখ্যা দিয়েছে। আচ্ছা, একটা জিনিস বলো তো, সবগুলো যদি মুরগি হতো, সবগুলোই যদি মুরগি হতো, তাহলে কতগুলো পায়ের সংখ্যা হতো গো? সবগুলো যদি মুরগি হতো, তাহলে পায়ের সংখ্যা কত হতো? 43টা প্রাণী আছে না, মুরগি এবং ছাগল মিলিয়ে। 86। হ্যাঁ, মুরগি এবং ছাগল মিলিয়ে 43, 23টা। সবগুলো যদি মুরগি হতো, তাহলে তোমার 86টা হতো। আর সবগুলো যদি ছাগল হতো, তাহলে কতগুলো হতো? 3 4 12, 2 4 4 16, 17, 172টা, তাই না? সবগুলো যদি মুরগি হতো, তাহলে পেতাম 86টা পা। সবগুলো যদি ছাগল হতো, তাহলে পেতাম আমরা 3 4 12, 4 4 16। এক্ষেত্রে তোমাকে ওই জীবজন্তুগুলোর পায়ের সংখ্যাটা একটু মনে রাখতে হবে, যে কার কতগুলো পা হয়, নাহলে আবার অঙ্ক করতে পারবে না। আর পা সাধারণত দুটো হয় আর চারটেই হয়, কিন্তু এখানে কতগুলো বলেছে, কোশ্চিনে দেওয়া আছে কত, 142টা। এবার অ্যালিগেট করে দাও, 172 থেকে 142 বাদ, মানে কত হয়ে গেল তোমার, 30। 142 থেকে এটা বাদ দাও, 12 থেকে 6 বাদ দিলে 6, 9, 14 থেকে 9 বাদ দিলে কত, 5। ক্যালকুলেশন করো, কিছু ভুল ভুল লাগছে, কিছু ভুল ভুল মনে হচ্ছে। হ্যাঁ, চলো করে নি। 2 দিয়ে কাটলে 15, 2 দিয়ে কাটলে কত, 28। ঠিকই আছে। টোটাল কতগুলো হয়ে গেল, 43টা। রেশিওতে ইউনিট কত পেলাম? এটা যেটা পেলাম সেটা হচ্ছে গিয়ে কিসের সংখ্যা পেলাম বলো? এটা যেটা রেশিও পেলাম সেটা কিসের রেশিও পেলাম? এটা যেটা রেশিও পেলাম সেটা কিসের রেশিও পেলাম? পায়ের সংখ্যার। না, পায়ের সংখ্যা না। ভালো করে জিনিস দেখো, 586টা কিসের জন্য হয়েছে? 586টা এমনি এমনি হয়নি। মুরগির পা তুমি দুটো ধরেছো, সবগুলোই, মুরগি। হ্যাঁ সবগুলো মুরগি ছিল, তখন সেই জন্য 86টা পা পেয়েছে, তাহলে মুরগির রেসপেক্টে পেয়েছি। তাহলে এই যে রেশিওটা আসছে সেটা মুরগি এবং ছাগলের রেশিও আসছে। তাহলে 43 রিপ্রেজেন্ট করছে 43 কে। একের ভ্যালু তাহলে কত হয়ে গেল, একই হয়ে গেল। তাহলে নিশ্চয়ই মুরগি কতগুলো আছে, 15টি, এবং ছাগল কতগুলো আছে, 28টি। ঠিক আছে, তাহলে এইভাবে করতে পারবে। চলো, এইভাবে তো হয়ে গেল, আমি আরেকটা মেথডে দেখিয়ে দিচ্ছি। কোনো সমস্যা এখানে? না। অন্য আরেকটা মেথডে বলে দিচ্ছি। পার্সেন্টেজ যখন তোমরা করবে, পার্সেন্টেজে মনে হয় আমি করিয়েছি এরকম অঙ্ক। পার্সেন্টেজে আছে, তোমরা পার্সেন্টেজ হয়তো করেছো, পার্সেন্টেজে ছিল মনে হয়।
গোপালের, আচ্ছা এখানে আমি যদি এরকম ভাবে বলি, টোটাল হচ্ছে গিয়ে 43টা প্রাণী, মোট হচ্ছে গিয়ে 43 একদিকে লিখলাম মুরগি, এদিকে হচ্ছে ছাগল। ছাগল হচ্ছে গিয়ে তোমার, ছাগলের পা কতগুলো? 4টা। মুরগির পা কতগুলো? 2টো। পরীক্ষাতে যদি অঙ্ক আসে তাহলে আমি এভাবেই করব, আমি এখন যেটা মেথডে করাচ্ছি। দেখো আমি এটা কি করলাম, ধরে নিলাম যে অ্যাভারেজ সবগুলোর, ছাগল এবং মুরগি সবার 2টো করে পা আছে। ছাগলের যদিও 2টো বেশি আছে, কিন্তু আমি ধরে নিলাম যে সবার 2টো করে পা আছে। তাহলে সবার যদি 2টো করে পা থাকে তাহলে টোটাল হচ্ছে 43টা প্রাণী। এই 43টা প্রাণীর মোট কতগুলো পা হবে? 3 দিয়ে 6, 86টা পা হবে। এই 43টা প্রাণীর 86টা পা হবে, কিন্তু পায়ের সংখ্যা দিয়েছে কতগুলো? পায়ের সংখ্যা দিয়েছে 142টা। পায়ের সংখ্যা দিয়েছে 142টা। 12 থেকে 6 বাদ দিলে 6, 12 থেকে 9, 14 থেকে 9 বাদ দিলে কত? 5। তাহলে এই যে 56 এক্সট্রা যে পা গুলো এলো, এক্সট্রা যে তোমার 56টা পা এলো, এটা কার জন্য এলো? ছাগল। হ্যাঁ, এক্সট্রা যেটা পা আমি পেয়েছি, 56টা পা, সেটা ছাগলের জন্য পেয়েছি। এবং একটা ছাগল দিয়েছে 2টো পা, তাহলে 56টা পা দিতে গেলে কতগুলো ছাগল লাগবে? 28টি। চারটা পা না? না 4টা না, 2টো পা তো আগে নিয়ে নিয়েছি। ও 2টো পা আগে নিয়ে নিয়েছি। তাহলে আমি যখন 2টো মুরগি, ছাগল সবার 2টো করে পা ধরলাম, তাহলে 86টা পা হলো। কিন্তু পা তো দিয়েছে 142টা, তাহলে 56টা পা এক্সট্রা হচ্ছে। এই 56টা পা এক্সট্রা কার জন্য হলো? একটা ছাগল 2টো পা দিচ্ছে, তাহলে 56টা পা দিবে তোমার 28টা ছাগল। তাহলে ছাগলের সংখ্যা হয়ে গেল 28টি। তাহলে ছাগল যদি 28টি হয়, তাহলে তোমার মুরগি কতগুলো হবে? 43 থেকে 28 বাদ দিয়ে দাও, 15টি। বোঝা গেল? হ্যাঁ। এইভাবে করতে পারো, আমি কিন্তু এইভাবেই করি যদি আসে অঙ্ক। আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো। এটা তোমরা করবে, এটা নিজেরা করবে, দুটো মেথডেই করবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 59। কোশ্চেন নাম্বার 59 কি বলেছে? দুধ ও জলের দুটি মিশ্রণে জলের পরিমাণ 10% ও 20%, কি অনুপাতে দুটি মিশ্রণকে মেশালে? এটা তো সহজ কোশ্চেন হয়ে গেল। 10%, একটাতে হচ্ছে কি 20%, কি অনুপাতে মেশাবো যাতে করে 16% হয়ে যায়? 20 থেকে 16 বাদ দিলে 4, 16 থেকে 10 বাদ দিলে 6, 2:3 অনুপাত। এই অনুপাতে মেশাবো, এটাই অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 60 করি। 15 লিটার মিশ্রণে অ্যালকোহল ও জলের পরিমাণের অনুপাত 1:4। যদি 3 লিটার আরো জল মেশানো হয় তবে নতুন মিশ্রণে অ্যালকোহলের শতকরা হার কত হবে? এগুলোতে অ্যালিগেশন যাবোই না। তুমি বলো যে 15 লিটার টোটাল কোয়ান্টিটি, তার মধ্যে জল এবং 1:4 অনুপাতে আছে। 1:4 মানে হচ্ছে টোটাল 5 ইউনিট। 5 ইউনিটের ভ্যালু কত হচ্ছে? 15 লিটার, 15 লিটার। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 3 লিটার। তাহলে এই 1 ইউনিট হচ্ছে 3 লিটারকে রিপ্রেজেন্ট করছে, এই 4 ইউনিট রিপ্রেজেন্ট করছে 3 4 12 লিটারকে। এবার আমাকে বলল যে 3 লিটার আরো জল মেশালাম, তাহলে এটা অ্যালকোহল ছিল, এটা ওয়াটার ছিল। 3 লিটার আরো জল মেশালাম, তাহলে এখন জলের পরিমাণ কত হয়ে গেল? 15। তাহলে আমরা চেয়েছি কি? বলেছে নতুন মিশ্রণে অ্যালকোহলের শতকরা পরিমাণ কত? তাহলে অ্যালকোহল তো 3 লিটারই আছে, অ্যালকোহল তো চেঞ্জ হয়নি, কিন্তু কোয়ান্টিটি চেঞ্জ হয়ে গেছে 3 লিটার জল দেওয়ার ফলে। সেটা হচ্ছে কত? 18 ইউনিট হয়ে গেছে। তাহলে 1 এর 6, 3 6 18, আর 1 এর 6 মানে 16, 15 দিয়ে 3%। ব্যাস, এটা অ্যান্সার। কিন্তু মুখোমুখি করে নিতে পারবে।
খুব ভালো কোশ্চেন এটা, এই টাইপের কোশ্চেন পরীক্ষাতে আসে। এরকম কোশ্চেন করেছি আমরা, দেখো 2014 2015-তে এসেছে এসএসসিতে। তো এরকম কোশ্চেন তো করে নিয়েছো, এরকম কোশ্চেন করে নিয়েছো, পারবে করতে এটা। একটি মিশ্রণে দুই প্রকার তরলের পরিমাণের অনুপাত হচ্ছে 2:3 এবং 5:4। দুটি মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণের তরল অনুপাত সমান হবে? 2/5। আমি ধরে নিলাম দুই প্রকার তরল আছে, তাহলে প্রথম প্রকার তরলটা আমি ধরে নিচ্ছি। ঠিক আছে, প্রথম প্রকার তরলটা হচ্ছে গিয়ে প্রথম মিশ্রণে কতটা আছে, 5 ভাগের মধ্যে 2 ভাগ। দ্বিতীয় মিক্সচারে কত হচ্ছে, প্রথম প্রকার যেটা তরল সেটা হচ্ছে 9 ভাগের মধ্যে 5 ভাগ। এই দুটি মিশ্রণকে কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে তরলের অনুপাত কত হয়ে যাবে, সমান হবে? তরল অনুপাত সমান হয়ে যাওয়া মানে 1:1 হয়ে গেছে। তাহলে প্রথম নাও অথবা দ্বিতীয় নাও, অনুপাত কত আসবে, হাফ হাফ করে আসবে। অংশে কি আসবে, হাফে চলে আসবে। এবার এটা ক্যালকুলেশন করে নাও, কি অনুপাতে মেশাবে, এটা জাস্ট ক্যালকুলেট করলেই অ্যান্সার চলে আসবে। 1-এর 2 মাইনাস 5-এর 9, 9 দিয়ে 18, 2 9 মাইনাস 9 দিয়ে 18, 5 দিয়ে কত 10, অনুপাত 5 দিয়ে 10, 5 দিয়ে 10 4, মাইনাস 2 5 10, মাইনাস 1/18 টু মাইনাস 1/10। কোনো কোনো গুণ করে দাও, কোনো কোনো গুণ করলে 10:18, এটার সাথে এটা, এটার সাথে এটা এদিকে, তাহলে 5:9 অ্যান্সার। ঠিক আছে, আর করব, শেষ করে দেবো নাকি আজকে? তোমাদের কোনো রেসপন্স নেই তো? ওই 63 নাম্বার অঙ্কটা কিরকম আছে জানো একটু? হ্যাঁ। আচ্ছা, পরের কোশ্চেনটা তাহলে করবে, এটা অ্যালিগেশন হয়েই আছে। 300 175, চলো 300 175 250, এরকম অঙ্ক করে দিয়েছি তোমাদের। এই কোশ্চেনটা তোমরা করবে, ট্রাই করবে। পরের কোশ্চেনটা বলে দিচ্ছি, এটা তো ডিরেক্ট সূত্র তোমাদের যেটা লিখেছিলাম, তোমাদের একটা সূত্র লিখেছিলাম না, যে অ্যামাউন্ট সমান হচ্ছে P1 প্লাস R/100 টু দি পাওয়ার n, এটা একটা সূত্র বলেছিলাম। কিন্তু যদি কমে, ভ্যালুটা যদি কমতে থাকে, মানে সাকসেসিভ ডিক্রিজ যদি হয়ে যায়, তাহলে সূত্রটা হয়ে যাবে P1 প্লাস 1 মাইনাস R/100 টু দি পাওয়ার n। প্রথমে দুধ কত ছিল, একটা পাত্রে দুধ ছিল x কেজি, তাহলে P এর জায়গাতে x বসালাম, বেশ 1 মাইনাস কত কেজি করে দুধ তুলে নিচ্ছি, y কেজি দুধ তুলছি এবং তার পরিমাণে y কেজি আমি জল দিচ্ছি। y কেজি দুধ যদি আমি দুধ তুলে নিই, তাহলে মিক্সচার y কেজি দুধ তুলছি এবং তার পরিবর্তে আমি কি করছি, y কেজি জল দিচ্ছি। তাহলে এই যে ঘটনা, এটা কতবার হয়েছে, এই প্রক্রিয়া n-1 বার করা হলে, তার মানে প্রথমে একবার তুমি করেছো, একবার দেখো পাত্র থেকে y কেজি দুধ আচ্ছা, তুলে বুঝতে পারছি। সমপরিমাণ জল ঢালা হলো, তাহলে একবার করেছি, পরে আবার n-1 টাইমস করলাম, তাহলে টোটাল n টাইমস হয়ে গেল। তাহলে কতবার তুললাম, x কেজি থেকে, এখানে 100 জায়গাতে মানে টোটাল কোয়ান্টিটি, x কেজি থেকে y আমি কতবার তুললাম, সেটা হচ্ছে n টাইমস। তাহলে শেষে দুধের পরিমাণ এটা হবে। এটা জাস্ট আমাদের সূত্রটা। এটা অ্যান্সার বলো ডিরেক্ট কি হবে? ওটা তো সি নাম্বার অ্যান্সার আছে। অ্যান্সার সি আছে? একটি পাত্রে x হ্যাঁ। কেজি দুধ আছে, পাত্র থেকে y কেজি দুধ তুলে সমপরিমাণ জল ঢালা হলো এই প্রক্রিয়া। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি ওটা প্রথমবারটা ভুল ধরেছি, n-1ই হবে, কারণ বলেই দিয়েছে প্রথমবারটা ওরকম ভাবে বলেনি। দেখো পাত্র থেকে আমাদের শুধু বলেছে যে পাত্র থেকে y কেজি দুধ তুলে সমপরিমাণ জল ঢালা হলো, এই প্রক্রিয়া টোটালটা হচ্ছে n-1 বার। তাহলে n-1 বার যদি হয়, তাহলে এরকম হবে y - x, ঠিকই আছে, n-1।
এটা অপশনে দিয়েছে আবার। তাহলে এখানে টাইমসটা দেখতে হবে কতবার বলছে। n-1 আছে সেই জন্য n-1 দিলাম। বেশ। কোশ্চেন নাম্বার 64 এটা তোমরা করে নিয়েছো। ডিরেক্ট অ্যান্সার বলো তো কত হবে? 5:1। 5:1। কোশ্চেন নাম্বার 65 পারবে করতে? হ্যাঁ। কোশ্চেন নাম্বার 65 তাহলে করে নিও। কোশ্চেন নাম্বার 66 বলে দিচ্ছি দেখো। বলছে চা মিশ্রিত করার সময় 5% চা নষ্ট হয়। 600 টাকা পার কেজি এবং 450 টাকা পার কেজি দামে কিছু চা 600 টাকা পার কেজি এবং 450 টাকা পার কেজি দামের চা কি অনুপাতে মিশ্রিত করে 625 টাকা পার কেজি দরে বিক্রি করলে 25% লাভ হবে? এখানে এটাও মনে হয় হয়ে যাবে না? ওইটা সিপি বের করবো না? এটাও এখানে ঝামেলাটা কোথায় বেঁধে দিয়েছে বলো তো? এই জায়গাটায়। অঙ্ক সহজ। দেখো এটা একটা অন্য পদ্ধতিতে করা যায়। অন্য পদ্ধতি মানে 5% চা যেটা নষ্ট হচ্ছে সেটা আমি ধরলামই না। 5% যেটা চা আছে মানে হিট অ্যান্ড ট্রায়াল মেথড একটা বলতে পারো। হিট অ্যান্ড ট্রায়াল মেথড মানে কি, যে 600 টাকা পার কেজি 600 টাকা পার কেজি একটা চা, আর একটা চা হচ্ছে কি 450 টাকা পার কেজি। এই দুই প্রকার চা আমি মেশাচ্ছি এবং মিশ্রিত চা আমি 625 টাকা পার কেজি দরে বিক্রি করছি। এগুলো কিন্তু কস্ট প্রাইস, এটাও কস্ট প্রাইস। বিক্রি করলে 25% লাভ হচ্ছে। তাহলে 25% মানে হচ্ছে কি তোমার 25% মানে হচ্ছে 1/4। তার মানে 4 টাকা দামের জিনিস 1 টাকা বেশি দামে না 5 টাকায় বিক্রি করছে। কিন্তু কোশ্চেনে বলেছে কত টাকায়? কোশ্চেনে বলেছে 625 টাকায়। 5 টাকা তো বলেনি, বলেছে 625 টাকা। তাহলে একের ভ্যালু কত হয়ে গেল? 5 × 60 25। 4 এর ভ্যালু তাহলে কত হয়ে যাবে? 500। তাহলে এখানে 580 দাও। অ্যালিগেট যদি করি তাহলে এখানে কত হয়ে যাবে? 100। এখানে অ্যালিগেট যদি করি তাহলে 50। তাহলে অ্যান্সার যেটা আসবে সেটা হচ্ছে কি ভুল নাকি দেখো তো। 600 থেকে 500 বাদ দিলে 100, 450 থেকে 1:2 1:2। হ্যাঁ, এই যে নিজের অ্যান্সারটা দিয়েছি, সরি। তাহলে এখানে কি হচ্ছে একটা জিনিস, অ্যান্সার আমার যেটা আছে সেটা হচ্ছে 1:2। কিন্তু এটা কিন্তু আমি যেটা করেছি সেটা ভুল করেছি। কি ভুল করেছি? এখানে 5% চা যখন আমি বিক্রি করি তখন কিন্তু চা মিশ্রিত করার সময় 5% চা কিন্তু নষ্ট হয়। তার মানে যখন আমি বিক্রি করছি তখন কিন্তু 5% চায়ের দাম পাচ্ছি না। এখানেই কোশ্চেনটা ঝামেলা করে দিয়েছে। এমনি যদি অ্যান্সার হয় 5% চা যদি নষ্টের কথা না বলে, তাহলে সেক্ষেত্রে তুমি যদি 25% প্রফিট করতে চাও তাহলে তোমাকে কি অনুপাতে মেশাতে হবে? 1:2 অনুপাতে মেশাতে হবে। তাহলে এই যে আমি এটাকে ধরেই করতে পারবো। এখানে দেখো একটা জায়গায় অ্যান্সার দেওয়া আছে 1:5। এই যে 1 আছে, এই 1 কে দেখে কিন্তু আমি গেস করবো যে তাহলে এই 1 টার কথাই বলেছে। এই 1 হিট অ্যান্ড ট্রায়াল। এখানে 5 এর ভ্যালুটা কি কেন হলো? যেহেতু আমার 5% চা যেহেতু নষ্ট হচ্ছে সেই জন্য আমি এটাকেই করছি, ইগনোর করে দিচ্ছি। যেখানে 5% ক্যালকুলেশন করে তাহলে 5 আসবে। এরকম করা যায় অনুমান করে, কিন্তু অ্যাকচুয়াল মেথড এরকম না। ঠিক আছে? এবং অ্যালিগেশন দিয়েও এটা করা এরকম ভাবে সম্ভব হবে না। তোমাকে এক্স ওয়াই ধরেই করতে হবে। আমি এক্স ওয়াই ধরে বলছি দেখো, যে একটা চা হচ্ছে 600 কেজি, 600 টাকা পার কেজি, 600 রুপিস, 600 রুপিস পার কেজি একটা চা। আর একটা চা হচ্ছে কি তোমার 450 টাকা পার কেজি। ভালো অঙ্ক। 450 টাকা পার কেজি। আমি কি করলাম? আমি ধরে নিলাম যে এই চাটা আমি কতটা নিয়েছি, এই চাটা আমি যেটা নিয়েছি ব্যবহার করছি সেটা হচ্ছে এক্স কেজি, আর এই চাটা কতটা নিলাম সেটা হচ্ছে ওয়াই কেজি। এটা হচ্ছে কোয়ান্টিটি, এটা হচ্ছে প্রাইস, এটা হচ্ছে কোয়ান্টিটি, এটা হচ্ছে কি তোমার এক্সপেন্ডিচার, ধরুন খরচ। তাহলে 600 টাকা যদি পার কেজি হয় তাহলে দাম কত হলো? 600x, আর এটা কত হয়ে গেল? 450x। তাহলে এই যে x কেজি টোটাল যে কোয়ান্টিটি আমি চা নিলাম, টোটাল কোয়ান্টিটি যেটা চা নিলাম, যেটা 600 টাকা পার কেজি আর একটা 450 টাকা পার কেজি, টোটাল দাম আমার কত হলো? টোটাল প্রাইস কত হয়ে গেল?
মোট দাম কত হয়ে গেল, ক্রয় মূল্য কত হয়ে গেল, তাহলে সেটা হয়ে গেল 600x প্লাস 450y। এটা হচ্ছে মোট ক্রয় মূল্য, চায়ের মোট দাম হচ্ছে এটা। এবার আমি কি করলাম, যখন আমি চাটা বিক্রি করছি তখন 5% চা নষ্ট হচ্ছে, তার মানে তুমি 5% চায়ের দাম পাচ্ছ না। 5% চা নষ্ট হওয়া মানে কি 5% চায়ের দাম তুমি পাচ্ছ না, এবং তুমি 5% চা বাদ দিয়ে কিন্তু 25% লাভ করছো। 5% চা বাদ দিয়ে তুমি কিন্তু 25% লাভ করছো। তাহলে 25% যখন লাভ করছো, একটু আগে বের করলাম যে 25% তুমি লাভ করছো, 25% মানে 1/4, তার মানে 1 টাকা লাভ করছো 4 টাকায়, তার মানে 5 এর ভ্যালু হচ্ছে কি তোমার 625, 1 এর ভ্যালু হয়ে গেল তোমার 125, তার মানে কস্ট প্রাইস কত, সিপি যেটা হয়ে গেল, সিপি হচ্ছে কি তোমার 500 টাকা। তাহলে যেটা মিশ্রিত চা ছিল সেই চাটার দাম কত হচ্ছে কি তোমার 500 টাকা, অ্যাকচুয়ালি হচ্ছে কত 500 টাকা। মিশ্রিত চা অ্যাকচুয়ালি দাম হচ্ছে কি 500 টাকা। দাঁড়াও এখানে 625 টাকা পার কেজি করে বিক্রি করে আমি 25% লাভ করলাম। বেশ, %5 চা নষ্ট হলো। আচ্ছা এবার বলো 5% চা নষ্ট হচ্ছে, এটা তাহলে ধরতে হবে 5% চা যদি নষ্ট হয়, তাহলে আমি যদি বলি 450, তাহলে মিক্সচারের দাম হচ্ছে কি তোমার 500x plus y। দুটোই কস্ট প্রাইস বের করবো, দিয়ে ইকুয়াল করে দেবো। প্রথমে কত পেয়েছি 600 টাকা পার কেজি, আর একটা হচ্ছে 450 টাকা পার কেজি, মানে টোটাল প্রাইস যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এটা। দ্বিতীয় ক্ষেত্রে দাম কত দাঁড়াচ্ছে, যে 5% চা যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে, তার মানে আমি দাম কত পাচ্ছি, 5% মানে হচ্ছে গিয়ে 5% মানে হচ্ছে 1/20। 1/20 মানে হচ্ছে কি তোমার 20 টাকায় তোমার 1 টাকা নষ্ট। 20 টাকায় 1 টাকা নষ্ট মানে হচ্ছে 20 টাকা দামের জিনিস তুমি অ্যাকচুয়ালি পাচ্ছ কত, 19 টাকা। তাহলে যেটা সেই জিনিসটার মিশ্রিত চায়ের ক্রয় মূল্য কত হবে, মিশ্রিত চায়ের ক্রয় মূল্য হচ্ছে 500 × x। দেখো এই জায়গাটা আমি বলে দিই, একবারে করছি এখানে, নাহলে একটু বুঝতে আবার অসুবিধা হয়ে যাবে। তাহলে আমি যদি বলি যে অ্যাকচুয়াল দাম কত হবে, অ্যাকচুয়াল যখন আমি মিশ্রণটা বিক্রি করছি, মিশ্রণের ক্রয় মূল্য তাহলে কত হয়ে যাবে, মিশ্রণের ক্রয় মূল্য, মিশ্রণের তাহলে ক্রয় মূল্য হবে তোমার, মিশ্রণের ক্রয় মূল্য যেটা অ্যাকচুয়াল হবে সেটা হচ্ছে কি 500x plus y, কারণ মিক্সারটা কতটা আছে, x কেজি আর y কেজি আছে, তাহলে টোটাল যেটা কোয়ান্টিটি হয়ে গেল সেটা হচ্ছে x plus y। 500 টাকা করে তুমি যদি বিক্রি করো তাহলে দাম কত হয়ে যাবে 500x plus y। কিন্তু তুমি এই টাকাটা পাচ্ছ না, তাহলে মিশ্রণের বর্তমান যেটা আমি পাচ্ছি, মিশ্রণের ক্রয় মূল্য কোন ক্ষেত্রে 5% যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে, 5% নষ্ট হয়ে গেলে তুমি যে দামটা পাবে সেটা হচ্ছে কত 500x plus y। দেখো 100 টাকায় তোমার 5% নষ্ট মানে তুমি 95 টাকা পাচ্ছ, বা তুমি 5% মানে এরকমও করতে পারো 1/20, 20 টাকায় তোমার 1 টাকা নষ্ট, তার মানে তুমি 19 টাকা পাচ্ছ। তাহলে ক্যালকুলেশন করে এটা এখন বর্তমান আমি মিশ্রণের মূল্য পাচ্ছি, এবং এটার ভ্যালু কত আসবে, ক্যালকুলেশন করলে তুমি পেয়ে যাবে 19/20, বা এটা একবারই কেটে দিতে পারতে, দুটো শূন্য এখানে কেটে যাচ্ছে, দেখো 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 25, গুণ করো দেখি কত হচ্ছে, 5 19 95 এর 5, 5 19 95 এর 5, 19 দিয়ে 38, 8 7 15, 415 হচ্ছে, 415 x plus y। ভুল করলাম, 455 নাকি,
5 19 কত 95 এর 5 হাত থেকে কত 9 19 2 38 9 আর 17 7 হ্যাঁ 475 হবে 475। গোড়া থেকে আরেকবার বলে দিচ্ছি শর্টে, একবারেও করা যায় কোশ্চিনটা, ঠিক আছে? আমি যে লিখে লিখে করাচ্ছি তার মানে যেরকম ভাবে পরীক্ষাতে লিখে করতে হবে সেরকম না। একবারে ডিরেক্টলি আমি একবারে ইকুয়েশনটা টেনে দেবো, আগে ক্যালকুলেশনটা এরকম ভাবে দেখে নাও, আমি বলে দিচ্ছি, দেখো এত ঝামেলাই হবে না। তাহলে এখন মিশ্রণের যেটা অ্যাকচুয়াল যেটা ক্রয় মূল্য সেটা হচ্ছে গিয়ে কত, মানে 5% বাদ দেওয়ার পরে সেটা হচ্ছে কি এটা। এবার দুটোকে আমি ইকুয়াল করে দেবো, দুটোকে ইকুয়াল করে দেবো মানে কত হচ্ছে, একটা হচ্ছে কি তোমার 600x প্লাস 450y, আর একটা হচ্ছে 475x প্লাস 475y। 600x মাইনাস 475x 475y মাইনাস 450y, কারণ দুটোই তো ক্রয় মূল্য, আগেরটাও ক্রয় মূল্য ছিল, এখন যেটা পেলাম সেটা হচ্ছে ক্রয় মূল্য। 5% বাদ দিয়ে তোমার 25% প্রফিট এসছে। তাহলে এখানে কি হচ্ছে দেখো, 125x আর এটা হয়ে যাচ্ছে তোমার কত 25y 25y, 25 দিয়ে কাটো, 5 25 125, তার মানে x বাই y সমান হচ্ছে 1/5। তাহলে অ্যান্সার আমার যেটা আসছে 1:5। এবার এই কোশ্চেনটা আমি বলছি, এই কোশ্চেনটা আমি এরকম ভাবে এত ভেবে কেন করব, যে আমি দেখতে পাচ্ছি যে x কেজি, আমি ধরে নিলাম দুই প্রকারের চা, একটা হচ্ছে x কেজি নিচ্ছি, তাহলে x কেজির দাম কত হয়ে যাবে 600x, আর একটা হচ্ছে কি তোমার y কেজির দাম কত হয়ে যাবে 450 টাকা বলেছে, 450y, এটা টোটাল দাম হয়ে গেল, এটা টোটাল দাম হয়ে গেল 450y। কিন্তু যখন আমি চা বিক্রি করছি আমার, সেক্ষেত্রে কি হচ্ছে, মিশ্রণটার দাম 625 টাকা রাখলে আমার 25% প্রফিট হচ্ছে, 625 টাকা রাখলে আমার 25% প্রফিট হচ্ছে। তাহলে মিশ্রণটার দাম, মিশ্রণটা টোটাল কত, x প্লাস y কেজি, 25% প্রফিট হচ্ছে, তার মানে এটা তুমি তাড়াতাড়ি করে বের করে নিতে পারবে। 25% মানে কত হচ্ছে, 25% মানে 1 এর 4, তার মানে 4 এর 1 কত 5, 5 এর ভ্যালু হচ্ছে 625, তার মানে 4 এর ভ্যালু কত আসবে এখান থেকে 500, 500 রুপিস। তাহলে মিশ্রণটার দাম দাঁড়াচ্ছে তোমার গিয়ে কত, সেটা হচ্ছে 500 টাকা, কিন্তু অরিজিনালি আমি তো 500 টাকা পাচ্ছি না, কারণ সেক্ষেত্রে কোয়ান্টিটি কি হচ্ছে 5% নষ্ট হয়ে যায়। তাহলে 5% নষ্ট হয়ে যাওয়ার জন্য আমরা কি করব, যে 95 বা 100 করে নেব। ব্যাস, এবার এটাকে সিম্পলিফাই করব, দুটো শূন্য কেটে গেল, মানে 475 চলে গেল, কারণ দুটোই হচ্ছে কি তোমার কস্ট প্রাইসই আমরা হিসাব করছি। 600x প্লাস 450y, এবার যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে x is to y কত পেয়ে যাবে, সেটা হচ্ছে 1:5। এই অঙ্কটা একটু কঠিন হয়ে যায়, কারণ একটু 5% দেওয়ার জন্য এরকম হয়ে যাচ্ছে, না হলে অঙ্ক আরো বেশি ইজি হয়ে যাবে। 1:2 চলে আসবে। কোশ্চেন নাম্বার 67 তোমরা করে নিও। কোশ্চেন নাম্বার 67 খুব সহজ। বলো, এটা বোঝা গেল না আরেকবার বলে দেবো এই কোশ্চেনটা? 5% যেটা নষ্ট হচ্ছে সেটাকে বাদ দিতে হবে, এবং দুটোই যেহেতু কস্ট প্রাইস, তাহলে দুটো কস্ট প্রাইসকে আমরা কি করব, ইকুয়াল করব, কারণ ওগুলোই আমি কি করছি, বিক্রি করছি, মিক্স করে আমি যখন বিক্রি করছি তখন 25% আমি লাভ করছি। তাহলে 25% যদি লাভ থাকে তাহলে মিক্সচারের এখানে কস্ট প্রাইস তো আমরা ওটা দিয়ে করবো না, 500 দিয়ে গুণ করে, কিন্তু 500 হচ্ছে না, এখানে 5% যদি নষ্ট হচ্ছে সেই জন্য আমরা কি করলাম 95 100 করলাম। বলো আলিয়া, বনানি? বুঝতে পারছি। তাহলে তোমাদের নেক্সট চ্যাপ্টার কি করা যায়? দাদা, ও পরীক্ষায় না ওই যে ঘড়ির কয়েকটা অঙ্ক ছিল, ওগুলো পারিনি, মানে কত ডিগ্রি কোণ করে আছে হ্যাঁ, এরকম। আমিও। 11/2 ইন্টু মিনিট হ্যান্ড মাইনাস 30 ইন্টু আওয়ার হ্যান্ড, এছাড়া কোনো অঙ্কই ব্লকে আসে না।
আমি হয়তো বলিনি তোমাদের, ক্লকের আরো কিছু অঙ্ক আছে, ঠিক আছে? তাহলে ক্লক করাবো নেক্সট দিন থেকে তোমাদের। হ্যাঁ, ক্লকটা করিয়ে দিন। ক্লক বেশি সময় লাগবে না, সিম্পলিফিকেশনের সাথে ক্লক তাহলে করে দিব, 15 মিনিট 20 মিনিট করে ক্লক করালে হয়ে যাবে। আর সিম্পলিফিকেশনও দাদা কয়েকটা করাতে হবে প্র্যাকটিস। তাহলে তোমাদের নেক্সট দিন থেকে সিম্পলিফিকেশনই করাবো আর ক্লক করিয়ে দিব অল্প অল্প করে। আর তোমরা তোমাদের যে ওদিকে পার্সেন্টেজ প্রফিট লস পর্যন্ত দেখে নিয়েছো না? হ্যাঁ, আর বলছি দাদা ইয়েটা হ্যাঁ, কি বলে পাইপ অ্যান্ড সিস্টার্ন হ্যাঁ, ওগুলোর হচ্ছে পাইপ অ্যান্ড সিস্টেম এগুলো কি দেখা হয়েছে? না, ওইগুলোর রেকর্ডটা একটু আচ্ছা, দিও। আমি দেখছি যদি রেকর্ডিং থাকে তাহলে তো আমি তোমাদের প্রোভাইড করে দেবো। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তাহলে আজকে এটুকুই থাক। আর এটার রেকর্ডিং কোথায় পাবো দাদা? এটা রেকর্ডিং, এই যে রেকর্ডিং হয়ে যাবে, আমি রেকর্ডিং ক্লাসটা তোমাদের দিয়ে দেবো পরে। আর বলছি দাদা ইয়েটা এভারেজ থেকেও ছিল অনেকগুলো মানে দুটো অঙ্ক ওইটা একটু করতে হবে। আমি সেজন্য অ্যাভারেজের অঙ্ক ধরিনি। অ্যাভারেজ করতে হবে। ঠিক আছে, অ্যাভারেজ করাবো, ধীরে ধীরে করাবো। ঠিক আছে, নেক্সট নেক্সট তোমাদের হবে গিয়ে, আজকে কি বার জানো? শুক্রবার, সোমবার, রবিবার মনে হচ্ছে পড়াতে পারবো না। আচ্ছা নেক্সট ঠিক সোমবার আছে। এই দুটো টপিক হয়ে গেলে তখন দেখা যাবে।